হ্যালো, কেমন আছেন আপনারা? বেশ অনেক দিন পর আজকে আপনাদের সাথে সামনে এলাম। আসলে ইউনিভার্সিটির পরীক্ষা চলতেছে, তো 5th ইয়ার ফাইনাল। তো আমি অ্যাজ এ এক্সামিনার হিসাবে খুবই ব্যস্ত থাকি, আর এই ব্যস্ততার জন্যই আপনাদের সামনে আসাটা একটু কম হচ্ছে। তো আজকে এসছি। গতকাল আমার চেম্বারে বেশ কিছু পেশেন্ট এসেছিলেন, ইনফার্টাইল কাপল। তাদের বেশিরভাগই বয়স ছিল অ্যারাউন্ড 40, প্রায় 36, 37, 38, 42, 44 এমন। তো তো ভাবনা এদের এই যে বয়স, প্রেগনেন্সি সাবফার্টিলিটির সাথে যে বয়সের যে সম্পর্ক, এটা নিয়ে আজকে একটু কথা বলতে এলাম। সেটা হলো যে প্রেগনেন্সি হওয়ার জন্য সবচাইতে উত্তম সময় হলো 20 থেকে 30-এর মধ্যে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য ওই 21 থেকে 35 বা 40-এর মধ্যে হলে ভালো হয়। তো এই সময়ে এগের কোয়ালিটিটাও ভালো থাকে, কোয়ান্টিটিটাও ভালো থাকে, আবার স্পার্মের কোয়ালিটিও ভালো থাকে, কোয়ান্টিটিও ভালো থাকে। তো এর ব্যতিক্রম তো আছেই, হ্যাঁ। যে অনেকের আবার দেখা যায় যে, কালকে আবার এমনও পেশেন্ট দেখলাম মাত্র 21 বছর, একজনের 29 বছর, এদেরও দেখা গেল যে এগ একদম কমে গেছে, ডিম্বাশয়ের এগ একদম কম। তো আবার অনেক সময় 40-42 বছর বয়সেও এগের কোয়ালিটি ভালো থাকে, মানে কোয়ান্টিটিটা ভালো থাকে অনেকের। তো এটাই ব্যতিক্রম আছে। তবে অন এন এভারেজ দেখা যায় যে বয়স যদি, যেটা বললাম, ওই বয়সের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু আপনার এগ এবং স্পার্ম এর কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা ভালো থাকে। তো আমরা কিভাবে বুঝবো? সেটা হলো যে আমরা কি দেখি এই সময়ে। একটা তো এজ আসলে আমরা মোটামুটি ধরে নিই যে এই বয়সে এগের 35-এর পরে মেয়েদের ওভারিয়ান রিজার্ভ এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি কমতে থাকে 40-র পরে। এই জন্য আবার ছেলেদের বেলাও 40-র পরে ওই যে স্পার্মের বলা হয় যে ছেলেদের বয়স কিছু না, তবে তারপরেও 40-র পরে স্পার্মের কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমরা কিভাবে এগুলো দেখে বুঝতে পারি? একটা হলো যে আমরা হিস্ট্রি নিই, হ্যাঁ, যে তখন দেখা যায় যে বেশিরভাগই পিরিয়ডটা অনিয়মিত হয়ে যায়। আবার রেগুলার হলেও যে আবার 2টা পেশেন্ট আমি দেখলাম কালকে যে পিরিয়ড তাদের রেগুলার হচ্ছে, বয়স অ্যারাউন্ড 40, কিন্তু আমি যখন ওভারিয়ান রিজার্ভ দেখলাম টেস্ট করে, তখন দেখলাম যে এদের ওভারিয়ান রিজার্ভ একদম কম। তো বেশিরভাগ ক্ষেত্রে পিরিয়ডটা অনিয়মিত হয়। তবে রেগুলার থাকলেও যে থাকবে এমন কোনো কথা নেই। টেস্ট কিন্তু সবার বেলায় মোটামুটিভাবে করতে হয়। কী টেস্ট করি আমরা? টিবিএস, পিরিয়ডের সময় টিবিএস যদি করি বা এমনি আলট্রাসোনোগ্রাফি করি, আমরা অ্যান্ট্রাল ফলিকুলগুলো দেখতে পাই। ওই কাউন্ট যদি 10-এর কম হয়, তখন আমরা বলি পোর রিজার্ভ। আর একটা হলে এএমএইচ আমরা দেখি, যদি 0.5-এর কমে যায়, বিশেষ করে 1-এর থেকে কমে যায়, 1-এর থেকে কম, কিন্তু 0.5-এর নিচে হলে আমরা বলি পোর রিজার্ভটা অনেকই কমে গেছে। আর হলো যে আমরা এফএসএস লেভেলটা পিরিয়ডের 2য়-3য় দিনে যদি করি, এএফএস লেভেলটাও 10-এর বেশি থাকে। তো এইভাবে আমরা অ্যান্ট্রাল ফলিকুল কাউন্ট, এফএসএস লেভেল, এএমএইচ লেভেল দেখে এবং পিরিয়ডের দেখে আমরা মোটামুটিভাবে ওভারি রিজার্ভটা কম। আর ছেলেদের বেলাও, পুরুষদের বেলাও আমরা স্পার্মটা দেখি, স্পার্মের মোটিলিটি দেখি। এই মোটিলিটির মধ্যে আবার টোটাল মোটিলিটি, কিছু আছে প্রোগ্রেসিভ মোটিলিটি, কিছু আছে স্লো মোটিলিটি। তো আমরা প্রোগ্রেসিভ মোটিলিটিগুলোকেই আমরা কাউন্টে দেখি এবং মরফোলজি। তো সব মিলে আবার অনেক সময় খুব ভালো লাভ যদি হয়, তাহলে স্পার্ম ডিগ্রেডেশন কাউন্ট এগুলো দেখা হয়। দেখে
আর যদি ওয়াইফ বলে যে পোটেন্ট, অনেক সময় হাজব্যান্ড আমাদেরকে রিপোর্টটা দিয়ে বলে আমি তো ভালো আছি, আমার আগের রিপোর্টে বলেছে ভালো আছে, কিন্তু আমাদের কিন্তু হিস্ট্রি নিতে হবে ওয়েদার শি ইজ পোটেন্ট অর নট, সে কি তার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারেন কি না। হ্যাঁ, ওয়াইফ যদি বলে শি ইজ স্যাটিসফাইড, অর্থাৎ প্রিমেচুর ইজাকুলেশন নাই, ইম্পোর্টেন্সি নাই, এবং টাইম ইন্টারকোর্স ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলি। আদারওয়াইজ শুধুমাত্র স্পার্মের কাউন্ট দেখেই আমরা কিন্তু সিমেন অ্যানালাইসিস রিপোর্ট ভালো থাকলেই যে তিনি একদম সব দিক দিয়ে ভালো এটা বলা যাবে না। হ্যাঁ, তাকে কিন্তু পোটেন্টও হতে হবে। কাজে আমাদের হিস্ট্রি শুধুমাত্র ওই যে সিমেন দেখলে হবে না, তার পোটেন্সির হিস্ট্রি নিতে হবে। যদি ওইখানে কোনো সমস্যা থাকে ওইটাকেও কারেকশন করতে হবে, কাউন্সিলিংয়ের মাধ্যমে বা ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করতে হবে, টাইম ইন্টারকোর্সের কথা বলতে হবে। আর মোটিলিটি ইমপ্রুভ করার জন্য, তার হেলথ ইমপ্রুভমেন্ট, যদি ওভারওয়েট কিন্তু দুজনের জন্যই খারাপ। হ্যাঁ, তো ওভারওয়েট, আন্ডারওয়েট এবং ওভারওয়েট দুটোই কিন্তু খারাপ। হ্যাঁ, যদি আন্ডারওয়েট হন তাহলে 45 কেজি কম হন তাহলে ওয়েটটাকে বাড়াতে হবে। আর যদি ওয়েট যদি বিএমআই যদি আপনি 25-এর বেশি থাকে, ওভারওয়েট যদি থাকে, তাহলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজনের বেলায় কিন্তু তাদের পারফরমেন্সও খারাপ হয়, এগ কোয়ালিটি, স্পার্মের কোয়ালিটিও খারাপ হয়। কাজে ওয়েট ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, সেটা বাই ডায়েটারি অ্যাডভাইস, ফিজিক্যাল এক্সারসাইজ। আর যদি তার কোনো অসুস্থতা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওটা ঠিক করে নিতে হবে। তো এইভাবেই আমরা যদি তার দিকে নজর দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে সাকসেসফুল হতে পারি। তো আজকে এটাই যে আমাদের সময় মতো আপনারা বিয়ে করে বাচ্চা নিতে চেষ্টা করেন, এবং বিয়ের পরে ওই যে একটা বাচ্চা হওয়ার পরে দেখা যাবে 7-8 বছর আপনারা বাচ্চা নেন না। বাই দিস টাইম প্রথম বাচ্চাটা হয়তো 32 বছর বয়সে হলো, তারপরে আপনার দেখা গেলো বাচ্চা বড় করতে করতে বা চাকরির বা আপনার করতে করতে দেখা গেলো 8-10 বছর পার করে ফেলেন। এটা করবেন না। হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে যদি খুবই অল্প বয়সে বাচ্চা হয় আপনি একটু স্পেস বেশি নেবেন, কিন্তু একটু দেরিতে বাচ্চা হয় তাহলে আপনারা খুব বেশি দেরি করবেন না। বয়সটাকে মাথায় রাখবেন, আর হলো ওয়েটটাকে মাথায় রাখবেন। তারপরে এটা মাথায় রেখে যত অতি সত্বর আপনারা ফ্যামিলি কমপ্লিট করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে, আবার দেখা হবে। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ।